চীনের কঠোর আদেশে জিমিনের আর কিছুই করার ছিল না। অগত্যায় টের ব্যাগ হাতড়ে আইফোন 15 প্রো ম্যাক্স মোবাইলটা নিয়ে নিল জিমিন। হুট করেই জিমিনের মনে হতে লাগলো, এত দামি ফোন কোথায় পেল তে? তাহলে মা কি ঠিক খারাপ কোনো পথে পা বাড়িয়েছে? ফোনটা ছিনিয়ে নিতেই তে ব্যাগটা ফ্লোরে ছুঁড়ে মেরে রুমে চলে গেল। তে খুব কষ্ট পেয়েছে। মা, তে তো ছোট, ভুল করতেই পারে, তাই বলে এতটা কঠোর হওয়া কি ঠিক হবে? আপাতত যেটা বলছি সেটা করো, সময় হলে সবকিছু আমি নিজে আবার আগের মতো করে দেব, কিন্তু এখন নয়। সারাদিন রুমে আটকে মরার মতো পড়ে থাকলেও সন্ধে হতে না হতে খাবার প্লেট হাতে নিয়ে আগমন ঘটে জিমিনের। তে, খাবার এনেছি, খাবি আয়। খিদে নেই, নিয়ে যা। সারাদিন না খেয়ে রুমে আটকে পড়ে আছিস, তাও খিদে নেই? কি হয়েছে বলতো তোর? না নেই। আর কি হয়েছে, কি হয়েছে? এই প্রশ্নটা করা বন্ধ কর আপা। কি হবে আমার? কিছু না হলে মিথ্যে বলে কোথায় গিয়েছিলি? আর এত দামি ফোনই বা কোথায় পেলি তুই? তোর কি মনে হয় আমি খারাপ মেয়ে আপা? এখন আর মনে হওয়া না হওয়া নিয়ে কিছু আসে যায় না তে। যা করার তা তো মা করেই ফেলেছে। হঠাৎ অজানা আতঙ্কে তে একটা শুষ্ক ঢোক দিলে বুকের মাঝে সাহস নিয়ে বলল, কি করেছে মা? আগামী রোববার সবিন আর তার পরিবার সমেত তোকে দেখতে আসছে। আজকেই তো সবিনের মা এসে আমাদের মায়ের সাথে কথা বলে গেলেন। কি বলছিস কি আপা এটা? তুই থাকতে আমি কেন? আমি থাকতে মানে? তুই সুগার কথা জানিস না? তাছাড়া সবিন তোকে পছন্দ করেছে, আমাকে নয়। জিমিনের কথায় এক অসহ্য যন্ত্রণায় তে ধাপ করে ফ্লোরে বসে হু হু করে কেঁদে দেয়। মেঝেতে বসে কাঁদতে কাঁদতে মনে মনে হাজারবার আহাজারি করে তে বলল, তোকে আমি কি করে বোঝাই আপা? তোর যেমন সুগার আছে তেমন আমারও একজন আছে, যে আমার স্বামী জিয়ন জাংকুক। আমি বিবাহিত, আমার শরীর মন সবকিছুর দখলদারি শুধুমাত্র তার। আমি তাকে মেনে নিয়েছি, তার ভালোবাসা গ্রহণ করেছি। তাহলে আমি কিভাবে অন্য একজন পুরুষের সামনে গিয়ে আইবুড়ো সেজে বসবো? কি করে? এই কথার একটুখানি আজও জিয়ন জাংকুকের কানে গেলে সবকিছু তছনছ করে ফেলবে, সেই সাথে আমাকেও কেটে টুকরো টুকরো করে ফেলবে। আমি এখন কি করব? কিভাবে সবাইকে বলবো যে আমি আমার সৎ ভাই জিয়ন জাংকুকের বিয়ে করাবো? তে, এত কাঁদছিস কেন? দেখতেই তো আসছে বিয়ে তো আর হয়ে যাচ্ছে না। ভালোই ভালো সবটা মিটে গেলে তুইও বেঁচে যাবি, আর মাও তোকে সারাক্ষণ নজরদারিতে রাখবে না। হঠাৎ করে বলা জিমিনের শেষ কথাগুলো যেন বারবার বাড়ি খাচ্ছে তের মাথায়। দেখতে আসলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। ভার্সিটির কিছু জরুরি কাজ সম্পন্ন করে আজকে নিউ ইয়র্ক থেকে ফিরেছে জাংকুক। ড্রাইভিং সিটে বসে দক্ষ হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছে জাংকুক। জাংকুক যখন স্পিডোমিটারের সর্বোচ্চ গতিতে গাড়ি চালাচ্ছে, ঠিক তখনই ভাইব্রেট করে জাংকুকের ফোনটা সশব্দে বেজে উঠল। জাংকুক ফোনটা রিসিভ করতেই ইউনো ওপাশ থেকে বলল, ভাই খবর শুনেছিস? কি খবর? বোগামকে সার্চ করতে পুলিশ নিয়ে ওর অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম, কিন্তু বোগাম নেই। ইনফ্যাক্ট কোথাও নেই, কেউ ওর কোনো খবরই জানে না। কোথায় পালালো বলতো এই হতচ্ছাড়াটা? কোথাও না। কি? ওকে রাশিয়ান মাফিয়ারা গুম করে দিয়েছে। তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়েছিল কিনা দেখ গিয়ে। এতক্ষণে হয়তো পিস পিস করে ওর লিভার কিডনিগুলো অন্য দেশে পাচার করে দিয়েছে। কি বলছিস? কিন্তু তুই এত কিছু কিভাবে জানলি? আমিই তো ওকে মাফিয়াদের হাতে ধরিয়ে দিয়েছি কৌশলে। জেকে, এটা মোটেও হেলা ফেলার কথা নয়। আমরা ওকে আরেকটা সুযোগ দিতে পারতাম, হয়তো ও ভুলটা শুধরে নিত। তা না করে তুই ওকে ডিরেক্ট মৃত্যুর দিকে ঠেলে দিলি। এভাবে কৌশলে আর কতজন মানুষকে মারবি তুই? সেদিন অ্যাক্সিডেন্টের পর জ্যাকসন হসপিটালে ধুকে ধুকে মরেছে, আর আজ বোগাম। যে যার কর্মফল ভোগ করলে তাতে আমার তো কিছু করার নেই। ওদের একমাত্র দোষ কি? ওরা তের দিকে হাত বাড়িয়েছিল, তাই তো? এক্স্যাক্টলি। এত অবসেশন ভালো নয় জেকে। বাই এনি চান্স তো এই অতিরিক্ত আসক্তি এর উপর চড়াও হলে তখন মেয়েটাকে তো তুই রেগে মেগে মেরে ফেলবি। কখনো এমন পরিস্থিতি এলে নিজেকে নিজে আঘাত করব, তবুও ওকে নয়। আফটার অল শি ইজ মাই প্রপার্টি, হার্টবিট অ্যান্ড মাই এভরিথিং। বুঝেছি, তোকে আবারও সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে, নয়তো তুই শোধরাবি না। জ্ঞান পর্ব শেষ হলে ফোনটা কাট, আমি ড্রাইভ করছি। ইউনো ওপাশ থেকে ফোনটা রেখে দিলে জাংকুক আবারও ড্রাইভিং এ মন দেয়।
সেদিন পাহাড়ের ওই ঘটনার পর আজ প্রায় 1 সপ্তাহ হতে চলল, অথচ এই 1 সপ্তাহে তের সাথে দেখা কিংবা কথা কোনোটাই হয়ে ওঠেনি জাঙ্কুকের। কারণ জাঙ্কুক 1 সপ্তাহ শহরের বাইরে ছিল। আশা থেকে জাঙ্কুক থেকে কল দিচ্ছে, কিন্তু তের ফোনটা বন্ধ। অশান্তি লাগছে জাঙ্কুকের, মনটা কেমন জানি আনচান করছে। মনে হচ্ছে যদি তের তপ্ত নিঃশ্বাসটুকু শোনা যেত তবে হয়তো রাতে ভালো ঘুম হতো, কিন্তু তে মহারানী তো ফোন বন্ধ করে বসে আছে। জাঙ্কুক রেগে মেগে দাঁতে দাঁত খিচে বলল, তোকে একবার চোখের সামনে পেয়ে নেই, তারপর বুঝাবো ফোন বন্ধ করে রাখার শাস্তি কাকে বলে। জাঙ্কুক থেকে না পেয়ে কল লাগায় সুগার নাম্বারে। দুবার রিং হবার পর সুগা ওপাশ থেকে ফোনটা তুলতেই জাঙ্কুক তড়িঘড়ি করে প্রশ্ন ছুড়ল, তের কোনো খবর জানো সুগা? সুগা নিশ্চুপ, শুধু শুষ্ক ঢোক গেলার আওয়াজ ভেসে এলো। সুগাকে আমতা আমতা করতে দেখে জাঙ্কুক হুঙ্কার দিয়ে বলল, কি হয়েছে? এরকম মেয়েদের মতো মিনমিন করছো কেন? যা বলার স্পষ্ট হবে বলো। ওয়্যার ইজ তে? ভাই, আপনি কি ফিরেছেন? হ্যাঁ, একটু আগে ফিরেছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। কেন বলো তো? তাহলে বোধহয় আমাদের একবার তেদের বাসে যাওয়া উচিত। আমি শুনেছি, না মানে শিওর না, শুধু শুনেছি কেবল, তের মা মানে কিম জিন ম্যাম বোধহয় তেকে বিয়ে দিতে চাইছেন। আজ পাত্রপক্ষ দেখতে আসার কথা। হোয়াট? এমন একটা কথা তুমি আমাকে এখন বলছো? ব্রেন কোথায় থাকে তোমার? মানে আমি নিজে একটু আগে শুনলাম। জাঙ্কুক অযথা কথা না বাড়িয়ে সময় নষ্ট না করে তৎক্ষণাৎ গাড়ি ঘুরিয়ে স্পিডোমিটারের কাঁটায় 100-র উপর তুলে ফেলে হাওয়ার বেগে ছুটে চলে গেল উল্টো পথে। বেড সাইডের টেবিলে পিচ কালারের জামদানি শাড়ি আর কিছু গহনা রাখা। বাইরে মানুষের শোরগোল শোনা যাচ্ছে। হয়তো থেকে দেখতে সবিনের পরিবার চলে এসেছে, অথচ তে জাঙ্কুকের দেওয়া পায়জামা সেট পরে এখনো ঠোঁট উল্টে কাঁদছে। কি করে সব ভেস্তে দেবে তাই ভাবছে তে, অথচ যার জন্য এত হৃদয় হাহাকার গত 1 সপ্তাহ ধরে তার কোনো খবরই নেই। কেন ফোন নেই তো কি হয়েছে? একটি বার কি বাসার নিচে আসা যেত না? অভিমান হলো তে, বেজায় অভিমান। অভিমানের জোয়ারে গলায় আটকে আসছে বুক চাপা কান্নার দল। হুট করে তের মনে হলো জাঙ্কুক না এসেছে ভালোই হয়েছে। ভুলেও যদি এইসব কথা জাঙ্কুক জানতে পারে তাহলে সবিনের সাথে সাথে আমাকেও থাপিয়ে চাঁদের দেশে পাঠিয়ে দেবে নিশ্চিত। যা হয় ভালোর জন্যই হয়। আজকের দিনটা কোনো রকমে পার হোক, পরে সবিনকে সবকিছু বুঝিয়ে বলবে তে। জিমিন থেকে রুমে আনতে গিয়েছে, এদিকে অনবরত কলিং বেলের আওয়াজ ভেসে আসছে তখন থেকে। জিমিন আশেপাশে নেই বলে জিন নিজেই উঠে গেল দরজা খুলতে। অতিথিরা সবাই গোল হয়ে কাউচে বসে আছে, সবিনও আছে। পুরো বসার রুম মানুষে গিজগিজ করছে এই মুহূর্তে। ঠিক সেই সময় আগমন ঘটে অনাকাঙ্ক্ষিত একজনের। সে আর কেউ না, কিম তাহাংয়ের লিগ্যাল গার্ডিয়ান জিয়ন জাঙ্কুক। দরজা খুলে সুগার সাথে জাঙ্কুকে দেখতে পেয়ে জিন তাচ্ছিল্যে হাসি দিয়ে বলল, জিয়ন জাঙ্কুকের অহংকার ভাঙলো তবে। তা আগমনের কারণটা কি জানতে পারি? জাঙ্কুক জিনের কথার কোনো উত্তর না দিয়ে হনহনিয়ে ভিতরে প্রবেশ করলো। জাঙ্কুকের পেছন পেছন সুগাও ভেতরে আসলো। ভেতরের সবাই হঠাৎ জাঙ্কুককে দেখে অপ্রস্তুত হয়ে পড়লো। সবার মনে একটাই প্রশ্ন, এ আবার কে? আদৌ বাঙালি নাকি বিদেশি? চেহারা দেখে তো মনে হচ্ছে দুটোই মিক্সড। জাঙ্কুক জিনের ব্যক্তিগত দিবানের উপর পা তুলে বসে পড়লো। জাঙ্কুকের বেয়াদবি দেখে জিন এগিয়ে এসে অস্পষ্ট সুরে বিড়বিড়িয়ে জাঙ্কুককে বলল, এটা আমার বসার জায়গা, গেট আপ। এটা আমার কোম্পানির টাকায় কেনা, ইনভেস্ট ফ্রম জেকে গ্রুপ। এম আই রাইট? কোম্পানির ধারে কাছেও তো আসো না, এখন আবার নিজের কোম্পানি দাবি করছো? আমি যদি সারা জীবনও কোম্পানির ধারে কাছে না যাই তবুও জেকে গ্রুপ আমারই থাকবে। কি চাইছো কি তুমি জাঙ্কুক? কেন আমার বাসায় এসে অহেতুক ঝামেলা করছো? ঝামেলা কেন করব? আশ্চর্য, কি প্রোগ্রাম হচ্ছিল এখানে? প্রোগ্রাম করুন না, আমার কোনো অসুবিধা নেই, আমিও দেখছি। জাঙ্কুকের কথায় জিনের বিরক্তিকর দৃষ্টি দেখে জাঙ্কুক পুনরায় বলল, আমি ইনভাইটেড না। তাছাড়া ইনভাইট দিয়ে কি করব? আফটার অল উই আর ফ্যামিলি, রাইট মামুনি? জিন ঠিকই বুঝলেন যে এই ছেলে সারা জীবন উনি উনি করে কথা বলেছে, জীবনে এতটুকু সম্মান পর্যন্ত দেয়নি। তার হঠাৎ করে মামুনি ডাক, নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। তবুও চোখের সামনে এত মেহমান দেখে দাঁতে দাঁত চেপে চুপ করে রইলেন জিন।
এরই মধ্যে জিমি তেকে নিয়ে প্রবেশ করে বসার ঘরে। তের পরনে সেই পিচ কালারের জামদানি শাড়ি, হাতে স্বর্ণের বালা। জিমিনি তেকে পরিয়ে এনেছে, মাথায় ছোট করে ঘোমটা টানা, দেখতে বেশ সুন্দর লাগছে। কিন্তু তের এই সৌন্দর্য দেখে জাঙ্কুকের রক্ত গরম হয়ে উঠেছে। মুহূর্তে শরীরের শিরা উপশিরায় সেই টকবক করা রক্তের উত্তাল ক্রোধ কোনো মতে ধামাচাপা দিয়ে পায়ের উপর পা তুলে অনবরত পা দোলাচ্ছে জাঙ্কুক। জিমিন এগিয়ে এসে তেকে সোবিনের মুখোমুখি কাউচে বসিয়ে দিল। মাথা নুইয়ে রাখার জন্য তে এতক্ষণ জাঙ্কুককে দেখতে পায়নি। কাউচে বসার সঙ্গে সঙ্গে জাঙ্কুককে দেখে তের মুখের যেন রক্ত সরে গেল। প্রকট আতঙ্কে অজাতে নিজে খামচে ধুলো নিজের শাড়ি। জাঙ্কুক গভীর চোখে তাকানো তের দিকে। শার্ট গলিয়ে শক্ত হয়ে থাকা হাতের জিম করা পুরুষালী পেশিগুলো স্পষ্ট দৃশ্যমান। জাঙ্কুককে এভাবে হুট করে এই সময় দেখতে পেয়ে জাঙ্কুকের আগুন চোখে চোখ রেখে তীর তীর করে কাঁপছে তে। কাঁপছো কেন মা? আমরাই তো। এক সময় এরাই তোমার আসল পরিবার হবে, এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই। কে শুনে কার কথা? এই মুহূর্তে কারো কথায় কোনরূপ খেয়াল নেই তের। ও তো এখনো জাঙ্কুকের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকানো। জাঙ্কুকে কি থেকে কি করবে সেই ভয়ে ততস্ততে। জাঙ্কুক প্রথমে তের দিক থেকে চোখ সরিয়ে চারিদিকে একবার চোখ বোলালো, অতঃপর চট করে উঠে দাঁড়িয়ে তের হাতটা শক্ত করে চেপে ধরে। তেকে টানতে টানতে রুমের দিকে নিয়ে গেল। জাঙ্কুক যখন তেকে নিয়ে রুমে যাচ্ছিল ঠিক তখনই তের অন্য হাত টেনে ধরে সোবিন। জাঙ্কুক সোবিনের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে তীর্যক সুরে বলল, হাউ ডেয়ার ইউ, শি ইজ নট ইউর প্রপার্টি। ইয়েস শি ইজ। কথাটা বলেই জাঙ্কুক সোবিনকে মারতে উদ্ধত হলেই সোয়া এগিয়ে এসে তের হাত থেকে সোবিনের হাতটা সরিয়ে দিয়ে বলল, জানে বাঁচতে চাইলে ছেড়ে দাও সোবিন, তে বিবাহিত। জাঙ্কুক ভাই তের হাজবেন্ড। জাঙ্কুকের বিস্ফোরিত কাণ্ডে এমনিতেই সবাই হতভম্ব। তার উপর সুগার শেষ কথাতে রুমের প্রত্যেকটা মানুষের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বলল সুগা মাত্র এটা? জিন আর জিমিন বাকরুদ্ধ পুরোপুরি। জাঙ্কুক সেসবের দু পয়সা তোয়াক্কা না করে সুগাকে বলল, আবর্জনাগুলো পরিষ্কার করো as soon as possible। সুগা হ্যাঁ সূচক মাথা নাড়লে জাঙ্কুক তেকে নিয়ে রুমে গিয়ে ঠাস করে রুমের দরজা বন্ধ করে দেয়। ভেতরে এসে তেকে সোজা করে দাঁড় করিয়ে শাড়ির একটা হাতা গুটিয়ে তের গালে নিজের সর্বশক্তি প্রয়োগ করে একটা চড় মারল জাঙ্কুক। সঙ্গে সঙ্গে ছিটকে মেঝেতে গিয়ে পড়ল তে। জাঙ্কুককে দেখতে কি ভয়ানক কিনা লাগছে। আগুনের শিখার মতো চোখ দুটো দেখে মনে হচ্ছে আজই তের খবর করে ছাড়বে জাঙ্কুক। এটা কেন দিলাম জানিস? আমার বউ হয়েও অন্য কারোর সামনে বউ সেজে বসার স্পর্ধা দেখানোর জন্য। এরপর থেকে শক্ত হাতে টেনে তের অন্য গালে জাঙ্কুক থাপ্পড় মারতে উদ্ধত হলেই তের চোখ দুটো বন্ধ করে কাঁপতে কাঁপতে বলল, ব্যথা পাচ্ছি, কষ্ট হচ্ছে আমার, আর মারবেন না। আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। বাবা বলেছিল দেখতে এলেই বিয়ে হয়ে যায় না। তাছাড়া আপনিও তো আসেননি এই কয়েকদিন, আমি কি করতাম? জাঙ্কুক আর মারল না। হাত নামিয়ে তের গলাটা চেপে ধরে হিসিয়ে বলল, একবার ফোন করতে পারতি না? আমি আদৌ বেঁচে আছি নাকি মরে গিয়েছি সেটা অন্তত খোঁজ নিতে পারতি। বিধবা হওয়ার এত শখ? কি বলছেন এইসব? ফোন তো আমার কাছে ছিলই না, মা নিয়ে গেছে সেই কবে। জাঙ্কুক একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তের গলা ছেড়ে দিল। তের ফর্সা গলায় জাঙ্কুকের আঙ্গুলের চাপে রক্তিম হয়ে উঠেছে। তের বাহু ধরে তেকে কাছে নিয়ে এসে তের পরনের কারুকাজ করা সুন্দর ব্লাউজের দুটো হাতায় একটানে ছিঁড়ে ফেলল জাঙ্কুক। কি করছেন এটা? জাঙ্কুক তের চুলের গার্ডার, ঠোঁটের লিপস্টিক, চোখের কাজল সবকিছু হাত দিয়ে একে একে লেপটে দিতে দিতে চল শক্ত করে বলল, অন্য কারোর সামনে নিজের সৌন্দর্য বিলাতে কেন গেলিতে? আমার রাগ কমছে না কিছুতেই। তোকে মারতেও পারছি না, আমার কলিজায় লাগছে, উল্টো আমি ব্যথা পাচ্ছি। ইচ্ছে তো করছে নিজেকে নিজে। জাঙ্কুকের কথা শেষ হওয়ার আগেই নিজের নরম তুলতুলে হাত দিয়ে জাঙ্কুকের মুখটা চেপে কাঁপতে কাঁপতে এদিক ওদিক না সূচক মাথা নাড়ালো তে। তের এমন প্রতিক্রিয়ায় জাঙ্কুকের কি না কি হলো কে জানে। জাঙ্কুক হুট করে তেকে দেয়ালের সাথে চেপে ধরে তেল লালচে হয়ে যাওয়া রক্তাক্ত গলায় সব গতিতে মুখ ডুবিয়ে দিল। জাঙ্কুক জিদের বশবর্তী হয়ে ক্রোধটা একটু বেশি ঢালছিল তের উপর, তবুও চোখ মুখ খিচে পুরোটাই সহ্য করে নিল তে। এই মিষ্টি যন্ত্রণাটুকু বোধ হয় তের পাওনা ছিল। ওদিকে বাইরে থেকে দরজা ধাক্কাতে ধাক্কাতে হয়রান হয়ে উঠেছে জিন। প্রচন্ড মানসিক চাপে আর হঠাৎ রেগে যাওয়ায় শ্বাস প্রশ্বাস বেড়ে গিয়েছে জিনের।
জিনের এমন অবস্থা দেখে জিমিন জিনকে বসার ঘরে নিয়ে এসে বলল, তুমি একটু বসো মা, আমি ডাকছি ওদের। কথাটা বলেই জিমিন রুমের দিকে এগোলো। সুগাও জিমিনের পিছু নিয়ে পেছন থেকে জিমিনকে বলল, এখন না ডাকলেই ভালো হবে, ভাই খুব রেগে আছে। খবরদার, আর একটা কথাও যদি বলেছেন। আপনি সব জানতেন, অথচ আমাকে বোকা ভেবে দিনের পর দিন ভালোবাসা দেখিয়ে আমার পিঠে ছুরি মেরেছেন। আমি কি করলাম আজিব? আপনি আমাকে কেন বলেননি যে তে এত বড় একটা অন্যায় কাজ করেছে? কি অন্যায় করেছে তে? সৎ ভাইকে বিয়ে করা অন্যায় নয়। তে না হয় ছোট মানুষ, কিন্তু জাঙ্কুক ভাইয়া সে তো আর ছোট নয়। তাহলে তিনি এটা কিভাবে করলেন? কিসের প্রতিশোধ নিতে উনি আমাদের মুখে এভাবে চুনকালি মাখলেন, আমার বোনের জীবনটা নষ্ট করলেন। সুগা এবার রেগে গিয়ে বলল, ধর্মে কিংবা আইনে ওদের বিয়ের সম্পূর্ণ বৈধতা আছে। তাহলে চুনকালির কথা কোথা থেকে আসছে জিমিন? আপনি সমাজ বোঝেন? সারা জীবন তো থেকেছেন অসামাজিক জীবন জাঙ্কুকের সাথে, তাহলে কি করে বুঝবেন সমাজের মর্ম? কাল যখন সমাজ ছিছি করবে, বলবে কিম জিন টাকার লোভে সৎ ছেলের গলায় নিজের মেয়েকে ঝুলিয়ে দিয়েছে, তখন আপনাদের মতো মানুষের গায়ে না লাগলেও সমাজের অপমান আর বিদ্রুপে আমাদের 3 মা মেয়ের মরে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। কারণ সমাজে এক ঘর করে দেওয়া লোকের কোনো স্থান নেই। জিমিনের এক নাগারে বলা হাজারো যুক্তির কাছে সুগা নিশ্চুপ হয়ে গেল, আর জিমিন গটগটিয়ে এগিয়ে গেল তের রুমের দিকে। আমার মেয়েটাকে বলির পাঠা কেন বানালে জাঙ্কুক? ফার্স্ট অফ অল, আমি আপনার মেয়েকে বিয়ে করেছি, বলির পাঠা বানাইনি। আর সেকেন্ডলি, আই থিংক শি ইজ মাই হার্টবিট। মজা করছো আমার সাথে? নিজের সৎ বোনকে বিয়ে করতে লজ্জা করলো না তোমার? শুধু বিয়ে নয়, আরো অনেক কিছু করেছি। এই যে একটু আগেও করেছি, কিন্তু বিশ্বাস করুন একটুকু লজ্জা লাগেনি আমার। কেনই বা লজ্জা লাগবে বলুন? বউ হয়তো। যেই পুরুষ বউয়ের সামনে লজ্জা পায়, সে আবার কেমন পুরুষ? জাঙ্কুকের কথায় জিমিন আর জিন দুজনে অগ্নি দৃষ্টিতে তাকালো তের দিকে, যে এই মুহূর্তে দূরে মাথা নিচু করে ফোপাচ্ছে। ওর দিকে তাকিয়ে লাভ নেই। আমার বউকে আমি যেটা বলবো ও সেটাই করবে। তুমি একা একা আমেরিকান কালচারে বড় হয়ে একটা বেহায়া তৈরি হয়েছো, আর তুমি যেটাকে বিয়ে ভালোবাসা বলছো সেটা আসলে কোনো ভালোবাসাই নয়। ইটস ইওর অবসেশন, আনহেলদি অবসেশন, যার শিকার হয়েছে আমার ছোট্ট মেয়েটা। নয়তো নিজের হাঁটুর বয়সে একটা মেয়েকে কে ভালোবাসে? আপনি সত্যি জিনিয়াস। না হলে এত তাড়াতাড়ি কিভাবে বুঝে গেলেন জিনিসটা? আর আমি কখন বললাম যে আমি তেকে ভালোবাসি? আমি তের প্রতি অবসেট, আনহেলদি রকমের অবসেশন, আর এটাই সত্যি। এখন আপনি এটা ভালোই ভালোই নেবেন নাকি নেবেন না সেটা একান্তই আপনার ব্যাপার, বাট আমার বউকে আমার চাই, ব্যাস। অতঃপর জাঙ্কুক তের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবারও বলল, কিছুদিন সময় নিন, মন দিয়ে ভাবুন। বিয়েটা যেহেতু হয়েই গিয়েছে, তার মানে শি বিলংস টু মি। তাই আপনাকে জোর জবরদস্তি করে থেকে কষ্ট দিতে চাইছি না। তবে হ্যাঁ, আমার বউকে অন্য কারোর সঙ্গে বিয়ে দেবার চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলুন, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না, অ্যান্ড আই মিন ইট। কথাটুকু শেষ করেই জাঙ্কুক গটগট পায়ে সেই স্থান ত্যাগ করলো। তের বিয়ে হয়ে গেছে। জিন চাইলেও আর মেয়েকে ইচ্ছের বিরুদ্ধে আটকাতে পারবেন না, না কোথাও বিয়ে দিতে পারবেন। যা বলবে তাই শুনতে হবে। ব্যাপারটা বুঝে আসতেই জিন আচমকা খেপে গেলেন। তৎক্ষণাৎ জিন উঠে দাঁড়িয়ে তেকে কাছে টেনে এনে এলোক পাথারি চর বসাতে লাগলো তের দুগালে। তে কাঁদতে কাঁদতে মাকে থামতে বলছে, কিন্তু জিন থামছেন না। মারতে মারতে জিন কঠিন সুরে বললেন, একটা নোংরা কীট জন্ম দিয়েছি আমি, বেহায়া নির্লজ্জ নষ্টা। নিজের থেকে 12 বছরের বড় সৎ ভাইয়ের সাথে শুতে একটুকু লজ্জা করলো না তোরতে? জিনের কথায় তের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তে আর জাঙ্কুকের সম্পর্ক তো এতটাও গভীর হয়ে যায়নি, আর তার মা কিনা এতটা নোংরা চিন্তা করে ফেলেছে। ছি! তের কান্না শুনে জাঙ্কুক 2 হাত মুষ্টিবদ্ধ করে আবার এদিকে তেড়ে আসতেই তে জিনের মার অগ্রাহ্য করে দৌড়ে গিয়ে জাঙ্কুকের পায়ের সামনে বসে পড়ল। হাত জোর করছি, আর অশান্তি করবেন না। মা এমনিতেই অসুস্থ, এত চাপ নিতে পারবেন না তিনি। আমি কথা দিচ্ছি, আপনি ছাড়া এই জীবনে অন্য কোনো পুরুষের সামনে আর নিজেকে উপস্থাপন করব না, কোনোদিনও না। তাও আপনি ফিরে যান দয়া করে। জাঙ্কুক তের মুখোমুখি হয়ে বসে সকলের সামনেই তের ঠোঁটে আর কপালে আলতো চুমু খেলো। তারপর তের গালে হাত বুলিয়ে বলল, তুই কেন পায়ে পড়ছিস জান? তোর জায়গা তো আমার বুকে। বিশ্বাস করতে তোর কষ্ট দেখে আমার হৃদয় ছেড়ে যাচ্ছে। একবার শুধু বল,
তুই আমার সাথে যাবি, বাকিটা আমি বুঝে নেব। প্লিজ বল, আমাকে একটু সময় দিন, আমি মা আর আপাকে ঠিক বোঝাতে পারবো। তের কথায় জাঙ্কুকের স্বাভাবিক মুখশ্রীটা মুহূর্তে কঠিন রূপ ধারণ করলো। জাঙ্কুক তের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি ছুড়ে বলল, মা আর আপা যদি তোর কাছে এতটাই প্রয়োজনীয় হয়, আমার কথা যদি তোর কাছে এতটাই অগ্রাহ্য বলে মনে হয়, তাহলে আমিও তোকে জোর করব না। আমার কাছে যেতে হবে না, তোকে থাকতে হবে না আমার সাথে। তবে হ্যাঁ, আমাকে খুঁজে না পেলে আবার কান্না করিস না, বিকজ আই হেট ইউর টিয়ার্স বেবি। নিজের কথা শেষ করে এক মুহূর্ত ফুরসত না দিয়ে বাসা থেকে হনহনিয়ে বেরিয়ে গেল জাঙ্কুক। তে এখনো অবাক দৃষ্টিতে জাঙ্কুকের যাবার দিকে তাকিয়ে আছে। গলার ভেতরে দলা পাকিয়ে যাচ্ছে অজস্র কান্নারা। তের ছোট মস্তিষ্কটা এখনো ঠিক ধরতে পারছে না একটু আগে কি বলে গেল জাঙ্কুক, কি বা বুঝালো ওই কঠিন কথাগুলো দ্বারা। আজ প্রায় এক সপ্তাহ হতে চলল সেই সন্ধ্যা বেলাতে টানা বারান্দায় এসে হাঁটুতে মুখ গুজে পুরো রাত শেষ করলো তে। আজকাল এটাই যেন তের প্রতিদিনের রুটিন হয়ে গেছে। তাছাড়া গত কয়েকদিন যাবৎ নাম মাত্র খাবার আর পানি খেয়ে বেঁচে আছে তে। কিভাবেই বা খাবার মুখে তুলবে তে? মা আর আপা কেউ তের সাথে কথা বলা তো দূরের কথা, তেকে দেখলেও মুখ ফিরিয়ে চলে যায়। মাত্র কয়েকদিনের ব্যবধানে তের সাজানো জীবনটা হয়ে উঠেছে দুর্বিষহ আর অস্বাভাবিক। এত কিছুর পরও যার জন্য এতটা কষ্টসাধ্য করা, যার কথা মনে করে নির্ঘুম রাত কাটানো, সে যদি অন্তত তের মনের খবরটা বুঝতো। কিন্তু জাঙ্কুক যে সেই রেগে মেগে চলে গেল। আজ এক সপ্তাহ হতে চলল আর আসেনি। জীবনে প্রথমবার প্রেমে পড়লে বুঝি এমনটাই হয়, তার দহনে হৃদয় ছিঁড়ে যায়। কিন্তু তেকে এই বিভীষিকাময় অবস্থা করে দিয়ে কোথায় হারিয়ে গেল জাঙ্কুক ভেবে পায় না তে। দিনে অন্তত 100 বারের মতো টানা বারান্দায় উকি ঝুঁকি দিতে থাকে তে, কেউ আসলো কিনা সেই আশায়। কিন্তু না, তের জন্য এখন আর কেউ আসে না, বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে না। তের কষ্ট হয়, তের হৃদয়টা ব্যথায় টনটন করে, অভিমানী কান্নায় ভিজে ওঠে চোখের পাতা। তে নিজেকে নিজের মনে মনে কিছু কঠিন শর্ত এঁটে দিয়ে বলে, আর কখনো আপনার জন্য অপেক্ষা করব না আমি। আপনি একটা নিষ্ঠুর মানব, হৃদয়ে মায়া দয়া নেই। নয়তো কিভাবে পারছেন আমাকে না দেখে থাকতে? আপনার কি একটু খারাপ লাগে না? আমাকে দেখতে একটুকু ইচ্ছা করে না? যদি দেখতে না ইচ্ছা করে, তাহলে আপনি কেন আমার মস্তিষ্কে ঢুকে ঘুরপাক খাচ্ছেন? আমি খেতে পারছি না, ঘুমোতে পারছি না, স্বাভাবিক হতেও পারছি না, মা বাবাকে বোঝাতেও পারছি না, অথচ ভেতরটা আপনার দহনে পড়ে যাচ্ছে সারাক্ষণ। কেন এই দহন? উত্তরটা অন্তত দিয়ে যান। যেহেতু আপনি আমার কথা ভাবেন না, আমি আর ভাববো না, একটুকু ভাববো না। কিন্তু হায়, প্রেমে পড়লে কি আর এত শর্ত মনে থাকে? অষ্টাদশী যে ভীষণ ভাবে প্রেমে পড়েছে ওই উগ্র বেপরোয়া মানুষটার। তে খেতে আয়, রেখে দে, পরে খাবো। রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে, এখনই খেয়ে যা। তাছাড়া মা বাসায় নেই, কেউ কিছু বলবে না তোকে। মা বাসায় নেই কথাটা শুনে তে একটু সাহস নিয়ে বলল, আপা আমার ফোনটা একটু দিবি? খুব বেশিক্ষণ না, 5 মিনিটের জন্য। দে না আপা, তোর ফোন মা লকারে ঢুকিয়ে তালা মেরে রেখেছে, আমি কিভাবে দেব? তাহলে তোরটা দে। কি করবি ফোন দিয়ে তুই? জীবন জাঙ্কুককে কল করব। জীবন জাঙ্কুক বলা বন্ধ করতে কানে লাগছে আমার। উনি আমাদের ভাই হয়, উনি আমার স্বামী, ওনাকে আমি শুধু জাঙ্কুকও বলতে পারি, স্বামীকে ভাইয়া কেন বলতে যাব? এরকম একটা সম্পর্কের নাম মুখে আনতে লজ্জা করলো না তোর? যেখানে মানুষটার বাবা আমাদের মায়ের প্রয়াত স্বামী। আমাদের বিয়ের সম্পূর্ণ বৈধতা আছে আপা, সমাজ যা বলে বলুক, আমি তাকে ভালোবেসে ফেলেছি আর আমি পেছোতে পারবো না, তাহলে মরে যাব। তাই বলে জীবন জাঙ্কুকের মতো একটা উগ্র মেজাজি ছেলে কাউকে সামান্য রেসপেক্ট দেয় না, আমাদের মাকে তো দেয়ই না। তাছাড়া তোর সাথে তো কোনোদিন ভালোভাবে দুটো কথা বলেনি, কিভাবে প্রেম হলো তোদের? জীবন জাঙ্কুক রহস্যময় মানব আপা, উনি সামনে যা দেখায় ভেতরে পুরোপুরি বিপরীত। একদিন সেটা তোরা বুঝবি। শুনতে ভালোবাসিস আর যাই করিস, তবে তোর এসব অস্বাস্থ্যকর ভালোবাসার পাগলামিতে মায়ের শরীরের যদি এতটুকু ত্রুটি হয়, তাহলে তোর খবর আছে। তাহলে সম্পর্কটা মেনে নিলেই তো পারিস। আর কি মেনে নেব? মেনে নেবার মতো কোনো সম্পর্কে জড়িয়েছিস তুই? তাহলে সেদে সেদে দরদ দেখাতে আসিস না, আমাকে একা ছেড়ে দে। আমাকে আর মাকে না জানিয়ে বিয়ে করতে তো একটুকু বাঁধলো না তে। আর কি কি করেছিস কে জানে, নয়তো দামি ফোন, এত বড় অ্যামাউন্টের চেক
এইসব কোথা থেকে আসে? যদি করেও থাকি স্বামীর সাথে করেছি, পাপ তো করিনি, তাহলে কেন শুধু শুধু কথার আঘাত করছিস আপা? আসলেই তো তে তো মিথ্যে কিছু বলেনি। কথাটা ভেবেই দমে গেল জিমিন। জিমিনকে চুপচাপ দেখে তে পুনরায় বলল, তোর কিছু বলার না থাকলে যেতে পারিস, আমি ঘুমোবো। জিমিন ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে যেতে যেতে বলল, খেয়ে নিস। এতদিন মা আর আপার খুশির জন্য ঘরের বাইরে পা মারাই নিতে, কারণ তে জানে চৌকাট মারালে সবাই ভাববে তে জাঙ্কুকের কাছে গিয়েছে, আবারও ঝামেলা হবে। তে ঝামেলা চায় না, কিন্তু আজ 15 দিন হলো জাঙ্কুকের দেখা নেই। জাঙ্কুক যে বলেছিল, তুই শুধু বিয়েটা কর, বাকিটা আমি সামলে নেব। এই বুঝি তার সামলানো? এভাবে ভালোবাসার লোক দেখিয়ে কোথায় হারিয়ে গেল লোকটা? কি চাইছে জাঙ্কুক? কি তবে টিকে আর চায় না? সব প্রশ্নের উত্তর জানতে চাইতে সেই উদ্দেশ্যে আজ সকাল সকাল ভার্সিটির উদ্দেশ্যে পা বাড়িয়েছে তে। জিন অফিসে, জিমিন নিজের রুমে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে তে পা টিপে টিপে বেরিয়ে এসেছে। ভার্সিটি গিয়ে তে খোঁজ নিয়ে জানতে পারলো জাঙ্কুক আজ 15 দিন ধরে ভার্সিটি আসেনি। তে জাঙ্কুকের ফোনে ট্রাইও করেছিল, কিন্তু জাঙ্কুকের ফোন বন্ধ। অবশেষে তে দিশেহারা হয়ে ছুটে যায় জাঙ্কুকের বাড়িতে। না, বাড়িটাও ফাঁকা পড়ে আছে, জাঙ্কুক বাড়িতে নেই, কোথাও নেই জাঙ্কুক। অগাত্যই এক বুক ব্যথা আর অভিমান নিয়ে সন্ধ্যার দিকে বাড়ি ফিরেছে তে। সদর দরজা খুলে চুপচাপ মাথা নুয়ে নিজের রুমের দিকে পা বাড়াতেই পাত সাধলেন কিম জিন। জিন গলা উঁচিয়ে বললেন, নষ্টামো করতে গিয়েছিলে বুঝি? কি বলছো মা? আমার কাছে খবর আছে তুমি জিয়ন জাঙ্কুকের বাড়িতে গিয়েছিলে। আসলে মা, তুমি যা ভাবছো তা নয়। একদম চুপ করো, তোমার ওই নোংরা মুখে আমাকে মা ডাকবে না। বারবার নোংরা কেন বলছো? কি করেছি আমি? সেটা মুখে বলতে হবে? তে তুই আবার অশান্তি শুরু করেছিস? তুই চাইছিসটা কি তে? আমাদের মা মরে যাক? কি বলছিস আপা? তাহলে সকালে উঠে কোথায় গিয়েছিলি আর সন্ধ্যা বেলাতেই কেন ফিরলি? তোরা আমার সাথে কেন এমন করছিস? কেন এত মানসিক যন্ত্রণা দিচ্ছিস? আমি ঠিক নেই আপা, ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছি। প্লিজ আমাকে একটু শান্তি দে, আমাকে একটু বাঁচতে দে। আগে তুই আমাদের বাঁচতে দে, মাকে সুস্থ থাকতে দে। কি করতে বলছিস আমাকে? জাঙ্কুক ভাইয়াকে নিজের স্বামী দাবি করা বন্ধ কর, ভুলে যা তাকে। অসম্ভব, পারবো না। সঙ্গে সঙ্গে তের নরম তুলতুলে গালে এসে হামলে পড়ল আরো একখানা চরের আঘাত। তে এটার জন্য অপেক্ষা করছিল, এটা খাওয়া হয়ে গেলে তে রুমে চলে যাবে। তাই তে করলো। তে চুপচাপ চোখের পানিটুকু আড়ালে মুছে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। তে চলে গেলে জিমিনও তার রুমে চলে যায়। জিমিনের মনটাও যে খুব একটা ভালো নেই। সেই 15 দিন ধরে সুগার সাথে কোনো কথা হয় না। জিমিন না হয় রাগ করেছে, কিন্তু সুগা কি একটিবার জিমিনকে কল করতে পারতো না? অন্যদিকে তের জন্য জিমিনের ভেতরটা পুড়ে যাচ্ছে। আজ একটু বেশি হয়ে গিয়েছে। ইস, জাঙ্কুক বা মা কেউ যদি একটু নরম মনের মানুষ হতো, কিন্তু না, দুজনেই টিট ফর ট্যাট। কেউ যে কাউকে এক বিন্দু পরিমাণও ছাড় দিতে রাজি না। কিন্তু এসবের মাঝে পিষে যাচ্ছে ছোট্ট তেটা। জিমিন যখন তেকে নিয়ে অনুশোচনায় ডুবে আছে, ঠিক তখনই জিমিনের অযত্নে থাকা ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে সুগার নম্বর। হঠাৎ এতদিন পর সুগার কল পেয়ে জিমিন খুশিতে আত্মহারা হয়ে তৎক্ষণাৎ ফোনটা রিসিভ করে। হ্যালো জিমিন, শুনতে পাচ্ছ? হ্যাঁ বলুন। কেমন আছো সোনা? কি খোঁজ নেয়? খুব বেশি ঝামেলায় ছিলাম, সব তোমাকে বলবো। তার আগে তেকে ফোনটা দাও তো। তের সাথে কি কাজ আপনার? দিতে বলেছি, দাও, ওর সাথে জরুরি কথা আছে। আপনি এতদিন পর বকা দিবার জন্য ফোন দিয়েছেন, তাই না? আমার জান, আমার প্রাণ, আমার জিমিন, প্লিজ কথা শোনো। ফোনটা তেকে দাও, তারপর আমি তোমার সাথে সারা রাত কথা বলবো, প্রমিস। আজ আর তোমাকে ঘুমোতে দেব না। ঠিক আছে, এটাই কিন্তু শেষবার। তারপর আর এরকম রিকোয়েস্ট করবেন না, মা জানলে খুব চটে যাবে আমার উপর। আচ্ছা, করব না, এবার দাও। রাত চাঁদের আলো ঝরে বন্ধু তোমারও ঘরে, হায় আলো যে জ্বলে না আমার একলা আন্ধারে। বন্ধু বিবৃতি, যে না আমি খুঁজি তোমারে, তুমি কোথায় আছো, কোথায়, দেখা যাও আমারে। অন্ধকারচ্ছন্ন ঘরে গানের লাইনগুলো খুব মন দিয়ে শুনতে শুনতে অস্পষ্ট সুরেতে বলল, আমার থেকে লুকিয়ে কোথায় হারিয়ে গেলে তুমি জিয়ন জাঙ্কুক? তুমি হিনা, আমি যে বিধ্বস্ত, বিমর্ষ। সেদিন তোমার বলে যাওয়া প্রত্যেকটা কথার মর্ম
আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি নিজের অজান্তেই তোমার প্রতি আসক্ত হয়ে পড়েছি। এখন তোমাকে যে আমার চাই চাই, কিন্তু তুমি তো নেই, কোথাও নেই। আর কত পোড়াবে আমায় বলো, কত বোঝাবে তোমার মর্ম? পারছি না তো আর, এবার তো ফিরে এসো। তের নিদারুণ ভাবনার ছেদ ঘটিয়ে তখনই রুমে প্রবেশ করলো জিমিন। জিমিনকে দেখে তে কাট কাট গলায় বলল, খাবো না আমি, যেতে পারিস। খেতে ডাকার জন্য আসিনি, সুগা কথা বলতে চাইছি তোর সাথে। এখন কথা বলতে ইচ্ছে করছে না, বলেছে ইম্পর্টেন্ট। হয়তোবা জাঙ্কুক ভাইয়া। জিমিনের কথা শেষ হওয়ার আগেই তের ছো মেরে ফোনটা নিয়ে কানে ধরলো। এই মুহূর্তে তের খুব ভয় করছে, হাত পা কাঁপছে। কাঁপা কাঁপা গলায় তে বলল, হ্যালো। তে, ভাই নিচে অপেক্ষা করছে। কথাটা শোনা মাত্রই তে ফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে ধপ করে বসে পড়ল। দু হাতে চেপে ধরল কান্না জড়িত মুখটা। হুট করে হৃদয়ের ব্যথাটা যেন দ্বিগুণ হারে বেড়ে গেল। কতগুলো দিন পর আজ তে জাঙ্কুকে দেখতে ভাবতে আবারও তের পেটের মধ্যে বহুদিন আগের মতো প্রজাপতি উঠছে। তে যখন নিচে আসে তখন রাত 12টা। আজ আর বাইক নয়। তে নিচে এসে আশেপাশে দেখতেই তের চোখে পড়লো রাস্তার পাশে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা মার্সিডিজ গাড়িটির দিকে। তে ধীর পায়ে গাড়ির সামনে এসে দাঁড়াতে এক টানে ভেতর থেকে দরজাটা খুলে দিল জাঙ্কুক। জাঙ্কুককে দেখে তে হাঁ করে তাকিয়ে আছে। জাঙ্কুকের শরীরের পোশাক একেবারে এলোমেলো, তার উপর জাঙ্কুকের মাথায় ব্যান্ডেজ, বাম হাতে ক্যানলা পরানো। তে কিছু একটা আঁচ করতে পেরে ডুকরে কেঁদে উঠে বলল, এখনো বলবেন মাইনর বাইক অ্যাক্সিডেন্ট, তাই তো? বেশি না, মাত্র 3 দিন সেন্সলেস ছিলাম। পায়ে ফ্র্যাকচারের জন্য হাঁটতে পারিনি, আজই ব্যান্ডেজ খোলা হয়েছে। আর আমি হাসপাতাল দিয়ে সোজা তোর কাছে চলে এসেছি। জাঙ্কুকের কথা শুনে তের অপরাধবোধ একদম তুঙ্গে উঠে গেল। এই কয়েকদিন তে কত কিছুই না ভেবেছে, অথচ জাঙ্কুক হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছিল। নিজের উপর বড্ড রাগ হচ্ছে তের। তেকে কাঁদতে দেখে জাঙ্কুক পুনরায় বলল, ফ্যাচ ফ্যাচ করে কাঁদবি না তো একদম, তোর কান্না বিশ্রী লাগে। আমি কি মরে গেছি নাকি? আশ্চর্য, লাগলে লাগুক। জাঙ্কুক একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, বুকে আয়। জাঙ্কুকের দিকে তে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। তা দেখে জাঙ্কুক ভুরু কুঁচকে বলল, বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধানোর শখ হয়েছে? তাহলে ভিজতে থাক, আমি গেলাম। তে তৎক্ষণাৎ বলল, আমায় রেখে কোথায় যাবেন আপনি? তের কথায় জাঙ্কুক গভীর চোখে তাকালো তের দিকে। তে পুনরায় বলল, না মানে বৃষ্টি নেমেছে তো তাই। কতক্ষণ ধরে বলছি বুকে আয়, কথা শুনিস আমার? হ্যাঁ। জাঙ্কুক আর কথা বাড়ালো না। তের হাতে হ্যাচকা টান দিয়ে তেকে গাড়ির মধ্যে নিয়ে শব্দ করে গাড়ির দরজাটা লক করে দিল। সেই সাথে নিভিয়ে দিল অবশিষ্ট আলোটুকুও। জাঙ্কুক এই মুহূর্তে তের মুখের কাছে মুখ নিয়ে তের দিকে মাতাল চাহনিতে চেয়ে আছে। জাঙ্কুককে এতদিন পর দেখে তে প্রচন্ড কান্না পাচ্ছে, খুশির কান্না। তে কাঁপা কাঁপা হাতে জাঙ্কুকের গালে হাত ছুঁয়ে মনে মনে বলল, আপনাকে দেখার তৃষ্ণায় বুক ফেটে মরিয়ে যাচ্ছিলাম। তারপর হুট করে এক পশলা বৃষ্টি হয়ে আবারও ফিরে এলেন আপনি। ধরা দিলেন হৃদয়ে, পুনর্জীবিত করে দিলেন আমার আত্মাটাকে। এই কোন মায়ের বাধা পড়েছি আমি? তের চোখে পানি দেখে জাঙ্কুক এবার হিসিয়ে বলল, আই মিসড ইউ বেবি। তোর কি একবারও মনে পড়েনি আমাকে? তে কি উত্তর দেবে বুঝে উঠতে পারলো না। তাই তে উল্টো প্রশ্ন করে বলল, আপনি ঠিক আছেন? হাতে এখনো ক্যানেলা লাগানো কেন? ডিসচার্জ করার আগে বেরিয়ে এসেছি, তাই আর খোলা হয়নি। এটা কি ঠিক হলো? আপনি এখনো পুরোপুরি ঠিক হননি। জাঙ্কুক তের গলায় নাক ঘষতে ঘষতে বলল, তোর কাছে ফিরে এসেছি, এবার ঠিক হয়ে যাব। তে কাঁপা কাঁপা গলায় পুনরায় বলল, আমি ভেবেছিলাম আপনি আর আসবেন না। জাঙ্কুক তের ওড়নাটা সরিয়ে তের লম্বা চুলগুলো একটানে খুলে দিয়ে চুলের সুঘ্রাণে মুখ ডোবাতে ডোবাতে বলল, তোকে ছাড়া বাঁচতে পারলে তো? জাঙ্কুকের কথায় তে মৃদু হাসে। বাইরে বৃষ্টি ছাপিয়ে ঝড় শুরু হয়েছে। জাঙ্কুক সেজে গলায় মুখ ডুবিয়েছে, এখনো ছাড়েনি। তে এখন ব্যথায় জর্জরিত হয়ে চোখ বুজে সহ্য করছিল সবকিছু। হঠাৎ করে বিকট শব্দে বাজ পড়তেই সঙ্গে সঙ্গে তে ঘুরে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরল। জাঙ্কুক ভুরু কুঁচকে তেকে নিজের থেকে ছাড়িয়ে চোয়াল শক্ত করে বলল, কি ব্যাপার, এভাবে শুকিয়ে গিয়েছিস কেন? কি হয়েছে এই কয়েকদিন তোর সাথে? কি হয়েছে সেটা তো আপনি ভালো বলতে পারবেন। সেদিন কি কি সব কঠিন কথা বলে চলে গেলেন, আর আপনাকে খুঁজে পেলাম না। আমি তো ভেবেছি আপনি আমাকে শাস্তি দিতে লুকিয়ে আছেন। আমার কষ্ট হয় না বুঝি? মাত্র কয়েকদিন আমি আসিনি তাই বলে তুই খাওয়া দাওয়া বন্ধ করে দিবি? এটা কেমন কথা তে?
আমাকে কি তোর এতটাই লিম মনে হয়? যাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারি না আমি, তাকে শাস্তি দিতে আমি লুকিয়ে থাকবো? এই তোর বুদ্ধি? মাত্র 15 দিনেই ভুলে গেলি শরীরটা তোর হলেও আত্মাটা যে আমার। তে কাঁদতে কাঁদতে অভিমানের পশরা একে একে সব উপড়ে দিচ্ছে। জাঙ্কুকের শার্টের বোতাম খুঁড়তে খুঁড়তে হেঁচকি তুলে তে বলল, শুধু আসেননি তা তো নয়, একটা খোঁজ নেই, কোনো খবর নেই, ফোনটাও বন্ধ। আপনি জানেন আপনাকে খুঁজতে আমি আপনার বাড়ি পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু আপনাকে সেখানেও পাইনি। খুঁজেছিস ভালো কথা, তাই বলে নাওয়া খাওয়া বন্ধ করে এভাবে শুকিয়ে যেতে হবে? এখন আমি আদর করবোটা কোথায়? পিচ্চি মেয়েদের বিয়ে করলে এই হয়, পরিস্থিতি বোঝে না, কিছু বোঝে না, সারাক্ষণ ইমোশনাল হয়ে থাকে। ইমোশন যদি নাই বুঝেন তাহলে কেন করেছেন পিচ্চি মেয়েদের বিয়ে? আমি কি বিয়ে করার জন্য নাচছিলাম? জাঙ্কুক থেকে এক ঝটকায় টেনে এনে নিজের বাহুতে আগলে ধরে নরম সুরে বলল, আমি কল্পনাও করিনি তে তুই আমার জন্য এতটা ডেসপারেট হয়ে যাবি। তাহলে জ্ঞান ফেরার সাথে সাথে ইউনোকে দিয়ে একটা খবর পাঠাতাম, কিন্তু তাই বলে তুই এভাবে নিজেকে কষ্ট দিবি? এখানে আর থাকতে হবে না তোর, চল আমার সাথে। কোথায় যাব? তোর হাজবেন্ডের বাড়ি আছে সেখানেই। কি বলছেন এই ঝড়ের মধ্যে এত রাতে? যাবি কিনা? এই কিছু বলছে না দেখে জাঙ্কুক পুনরায় বলল, আমিও বা তোকে কেন জিজ্ঞাসা করছি? তোকে ছাড়া আমি আর থাকতে পারবো না, তাই এখানে না বলার কোনো অপশন নেই। জাঙ্কুকের কাণ্ডে তে হতভম্ব। পায়ে স্যান্ডেল, গায়ের ওড়নাটা ব্যাক সিটে পড়ে আছে, পরনে ফ্রক, বাইরে তুমুল বর্ষণ, পেছনে ফেলে এসেছে মা আর আপাকে। পাশে স্বামী নামক মানুষটা দক্ষ হাতে গাড়ি চালাচ্ছে। গন্তব্য তের স্বামীর বাড়ি। সান ফ্রান্সিসকো ছাড়িয়ে সেই শহরতলির নির্জন শুনশান রাস্তায় আসতেই ঘটলো আরেক বিপত্তি। গাছপালা পড়ে পুরো রাস্তা ব্লক হয়ে আছে, চারিদিকে মানুষ তো দূর, একটা মশা মাছির আনাগোনাও নেই। বাইরে ঝুম বৃষ্টি, এমন পরিবেশে আটকে পড়ে তের গা ছমছম করছে। এবার কি হবে? জাঙ্কুক একবার তের ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে গম গম আওয়াজে বলল, তে ব্যাক সিটে চল। কেন? আমি বলছি তাই। আপনি এভাবে জোরে জোরে নিঃশ্বাস কেন ফেলছেন? আপনার কি শরীর খারাপ করছে? হ্যাঁ চল এবার। তে আর কি বা করবে, জাঙ্কুকের শরীর খারাপ লাগছে দেখে তে তাড়াহুড়ো করে বেরিয়ে গেট খুলে ব্যাক সিটে গিয়ে বসলো। জাঙ্কুকও অন্য সাইড দিয়ে ব্যাক সিটে এসে গেট লাগিয়ে দিল। তে জাঙ্কুকের ব্যান্ডেজ করা কপালে হাত ছুঁয়ে বলল, কোথায় খারাপ লাগছে দেখি? জাঙ্কুক তৎক্ষণাৎ কোনো কিছুর পূর্বাভাস না দিয়ে তের হাতটা পেছনে চেপে ধরে নিজের ঠোঁট দিয়ে তের ওষ্ঠধর দখল করে নিল। জাঙ্কুকের এহেন কাণ্ডে তে বিষময় স্তব্ধ। তে নড়তে অব্দি পারছে না, জাঙ্কুককেও ছাড়াতে পারছে না। ওদিকে তের দম আটকে আসছে। একটা দীর্ঘ গভীর চুম্বন শেষে জাঙ্কুক তের ঘাড়টা নিজের কাছে টেনে এনে হিসিয়ে বলল, হার্টবিট, একবার তুমি করে আমায় ডাক। তোর মুখে তুমি ডাক শোনার ইচ্ছে আমার বহু বছরের। তের চোখ বন্ধ, কোনো মতে জিভ দিয়ে অধর ভিজিয়ে কাপা কাপা গলায় বলল, আপনি তো আমার অনেক বড়। সো হোয়াট? আমি তোর সব থেকে আপন, আর একটু পরে আমাদের মধ্যে কোনো দূরত্ব থাকবে না। তাহলে আমাকে ডাকবি না তো কাকে ডাকবি? আপনাকেই ডাকবো। তাহলে বল, তুমি। চোখ খুলে আমার দিকে তাকিয়ে স্পষ্ট আওয়াজে বল। তে এবার তাই করলো। শুষ্ক ঢোক গিলে জাঙ্কুকের চোখে চোখ রেখে রিনরিনিয়ে বলল, তুমি। তের লজ্জারাঙা মুখ দেখে জাঙ্কুক নিঃশব্দে হাসলো। অতঃপর একটানে তেকে নিজের কোলে বসিয়ে দিয়ে নেশালো কণ্ঠে বলল, আই নিড ইউ তে, আই ডেসপারেটলি নিড ইউ রাইট নাও। জাঙ্কুকের কথা কিছুটা হলো আন্দাজ করতে পেরে তের ভ্রম ছুটে গেল। ক্রমাগত ছটফট করতে লাগলো জাঙ্কুকের কোল থেকে নামার জন্য। এদিকে জাঙ্কুক তেকে এক হাতে চেপে ধরে অন্য হাত দিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে বিরক্তির স্বরে বলল, কি হয়েছে? ছটফট করছিস কেন? মারছি তোকে, আদরিত করব। আমার ভয় করছে। তে কথাটা বলার সঙ্গে সঙ্গে জাঙ্কুক নিজের হাতে লাগানো ক্যানেলাটা এক টানে বের করে ফেললো। তৎক্ষণাৎ ফিনকি দিয়ে রক্ত বেরোলে তে সেখানটায় চেপে ধরে বলল, কি করছেন? এটা ডিস্টার্ব করছে। আপনি কি চাইছেন? জাঙ্কুক পুনরায় নিজের শার্টের বোতামে হাত চালাতে চালাতে তের দিকে ঘোর লাগা দৃষ্টি নিক্ষেপ করে বলল, তোকে। জাঙ্কুকের নেশালো আওয়াজে কেঁপে উঠল তে, কাপা কাপা কণ্ঠে বলল, আমার ভয় করছে আপনাকে। জাঙ্কুক এবার তেকে নিজের বুকের উপর ফেলে দিয়ে বলল, ভয় কেন? আপনি সবসময় ডার্ক রোম্যান্স শোনেন,
জাঙ্কুক তের লম্বা চুলগুলো একপাশে সরিয়ে দিয়ে ধীরে ধীরে তের জামার চেইনটা খুলতে খুলতে বলল, দিস ইজ ইউর ফার্স্ট টাইম, সো আই উইল বি জেন্টল বেবি। তের মাঝে ডুবে যেতে যেতে জাঙ্কুকের মন বলছে, ঝলসানো রাতে এই পোড়া বাড়াতে তুমি আমার অন্ধকার আর রোশনাই। মধ্যরাতে আকাশ বাতাস সপিয়ে বর্ষণে মুখরিত ধরণী, সেই সাথে প্রশান্ত মহাসাগরের উত্তাল ঝড়ো হাওয়া, চারিদিকে কনকনে ঠান্ডা। ঝড়ের তাণ্ডব কমে এসেছে একটু একটু, অথচ অন্ধকারের মাঝে আটকে পড়া ব্ল্যাক মার্সিডিজ গাড়িটা এখনো সেখানেই ঠায় দাঁড়িয়ে। ধরণীতে বহমান ঝড়ের গতিবেগ কমে এলে দুটি হৃদয়ের এলো পাথারি বইতে থাকা উত্তাল জলোচ্ছ্বাসের তাণ্ডব আজ রাতে বোধহয় কমবে না। জাঙ্কুকের অবাধ্য আচরণে ইতিমধ্যে তে বুঝতে পেরেছে আজ রাতটা তের জন্য দীর্ঘতম হতে চলেছে, সেই সাথে নিদ্রাহীন।